দিস ইজ, এটা হয় দ্য এক্স ক্যালিবার, এটা হয় এক্স ক্যালিবার। মার্লিন সেট, মার্লিন বলেছিল। এক্স ক্যালিবার মানে কি? ইউনিট 2তে দেখ, ইউনিট 2 এর শেষে বলা ছিল তো যে একটা সুন্দর হাত বাহু উঠে এসেছিল, যে একটা তরোবার দিয়েছিল, যেই তরবারটিতে কি কি লাগানো ছিল? চুনি পানা লাগানো ছিল। তারপরে ওই যে তরবারটি হ্রদ থেকে উঠে এসেছিল বা একটা বাহু এনে দিয়েছিল, তখন মার্লিন, মার্লিন কে রে? সেই উথার পেন্ড্রাগনের দুজন যে কাউন্সিলর ছিল তাদের মধ্যে একজন। মার্লিনের কাজ কি ছিল? সে একজন প্রফেট অ্যান্ড আ ম্যাজিসিয়ান। দিস ইজ দ্য এক্সক্যালিবার, মার্লিন সেড, মার্লিন বলেছিল এটা হয় এক্সক্যালিবার। এই যে তরবারটির নাম কি? এক্সক্যালিবার। অনলি অ্যান অনেস্ট অ্যান্ড ফিয়ারলেস নাইট, অনলি মানে শুধুমাত্র, অ্যান্ড অনেস্ট মানে একজন সৎ, অ্যান্ড ফিয়ারলেস, ফিয়ারলেস মানে ভয়হীন বা যার ভয় নেই, নির্ভীক। নাইট, নাইট মানে যোদ্ধা। হু প্রোটেক্টস দ্য কমন পিপল, হু মানে যে, রিলেটিভ প্রোনাউন। হু প্রোটেক্টস, প্রোটেক্টস মানে রক্ষা করে, দ্য কমন পিপল মানে সাধারণ মানুষকে, ক্যান পোজেস দিস সোট পারে দখল করে রাখতে বা অধিকারে রাখতে, পোজেস মানে দখলে রাখা বা অধিকার করে রাখা, তাহলে দখল করে রাখতে বা অধিকার করে রাখতে দিস সোট এই তরবারটিকে। সেন্টেন্সটা বড় ছিল, এবার একটু একটু করে বুঝবো। শুধুমাত্র একজন সৎ এবং নির্ভীক যোদ্ধা যে রক্ষা করে সাধারণ মানুষকে, ক্যান পোজেস মানে পারে অধিকারে রাখতে বা দখলে রাখতে দিস সোট এই তরবারটিকে। এই যে এখানে সাবজেক্ট, তোর নাউন ফ্রেজ কোনটা বলতো? যে হু প্রোটেক্টস দ্য কমন পিপল, এটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে। তারপরে ক্যান পোজেসটা ভার্ব, আর দিস সোটা অবজেক্ট। কি বললাম বুঝতে পারছি? হু প্রোটেক্টস দ্য কমন পিপল এটা হচ্ছে নাউন ফ্রেজ, তো এটা পুরোটাই নাউন ফ্রেজ, এটা সাবজেক্ট। তারপরে ক্যান পোজেসটা ভার্ব, আর দিস সোটা অবজেক্ট। আর এইখানে যদি ক্লজের কথা বলি তাহলে কি হবে? এটা কোনটা কোন ক্লজ? অনলি অ্যান্ড অনেস্ট অ্যান্ড ফিয়ারলেস নাইস ক্যান পোজেস দিস সোট, এটা হচ্ছে মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। অনলি অ্যান্ড অনেস্ট অ্যান্ড ফিয়ারলেস নাইট ক্যান পোজেস দিস সোট। আর সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? হু প্রোটেক্টস দ্য কমন পিপল। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এখানে বলছে যে শুধুমাত্র একজন সৎ এবং নির্ভীক যোদ্ধা ক্যান পোজেস দিস সোট পারে দখলে রাখতে এই তরবারটি। তারপর সাবঅর্ডিনেট ক্লজ কি বলছে? যে হু প্রোটেক্টস দ্য কমন পিপল, যে সাধারণ মানুষকে কি করে? রক্ষা করে। কিং আর্থার একসেপ্টেড, একসেপ্ট কথাটার মানে কি? গ্রহণ করা বা মেনে নেওয়া, এখানে গ্রহণ করা বলবে। কিং আর্থার গ্রহণ করেছিল, আর্থার মানে উথারের ছেলে, আর্থার গ্রহণ করেছিল দিস এনচ্যান্টেড সোড। এনচ্যান্টেড কথাটার মানে হচ্ছে জাদুময় বা মায়াযুক্ত, যেটা জাদু করা আছে। যেমন একটা রুমে ধরছে যে ভুলভুলাইয়া 2, 3 এসব যে ভূতের বইটা এগুলো আছে, রুমে একটা কি জাদু করা আছে, লক করে, গেটে লক করে রাখা আছে। ওকে, দেখছো সিনেমাগুলো? দেখছো একটা রুমে লক করে রাখা আছে, সেই রুমে মন্ত্র দেওয়া আছে, মন্ত্রমুগ্ধ রুম বলা হয় তো, যে মন্ত্র দেওয়া আছে এই রুম, ওটাকে ইংলিশে আমরা বলতে পারি এনচ্যান্টেড রুম। ওকে, এনচ্যান্টেড মানে বুঝতে পারছো? যাতে মন্ত্র করা আছে বা জাদু করা আছে। তাহলে কিং আর্থার একসেপ্টেড দ্য এনচ্যান্টেড সোড, কিং আর্থার গ্রহণ করেছিল ওই মন্ত্রমুগ্ধ বা জাদুময় তরবারটি। ফ্রম দ্য মিস্টেরিয়াস হ্যান্ড, কোথা থেকে গ্রহণ করেছিল? ফ্রম দ্য মিস্টেরিয়াস হ্যান্ড, ওই রহস্যময় হাত থেকে। মিস্ট্রি মানে রহস্য, তো মিস্ট্রি এখানে লিখে দিচ্ছি, মিস্ট্রি মানে রহস্য, ওটা হচ্ছে নাউন। আর মিস্টেরিয়াস মানে রহস্যময়, হোয়াট কাইন্ড অফ এর উত্তর দিচ্ছে, তার মানে ওটা অ্যাডজেক্টিভ। তাহলে বলছে কিং আর্থার গ্রহণ করেছিল ওই মন্ত্রমুগ্ধ তরবারটি ফ্রম দ্য মিস্টেরিয়াস হ্যান্ড, ওই জাদুময় রহস্যময় হাত থেকে। অ্যাপিয়ারিং ফ্রম দ্য ডেপথস অফ দ্য লেক, অ্যাপিয়ারিং মানে উপস্থিত হয়েছিল বা উপস্থিত হয়ে, ফ্রম দ্য ডেপথস অফ দ্য লেক, ডেপথস মানে গভীর, ঠিক আছে, আর লেক মানে হ্রদ। তাহলে হ্রদের গভীর থেকে যেই হাতটি, যেই রহস্যময় হাতটি উপস্থিত হয়েছিল, সেই হাত থেকে সে ওই মন্ত্রমুগ্ধ তরবারটি গ্রহণ করেছিল। আই শ্যাল নেভার ইউজ দিস ম্যাজিক সোট, আই শ্যাল নেভার ইউজ, নেভার মানে কখনোই না, তাহলে আই শ্যাল নেভার ইউজ মানে আমি কখনোই ব্যবহার করব না, দিস ম্যাজিক সোট এই জাদুময় তরবারটি, ফর এনি পার্সোনাল বেনিফিট, ফর মানে জন্য, এনি পার্সোনাল বেনিফিট মানে কোনো ব্যক্তিগত উপকার, বেনিফিট মানে উপকার বা সুবিধা, নিজের কোনো ব্যক্তিগত কাজের জন্য আমি এটা ব্যবহার করব না। কিং আর্থার ডিক্লেয়ার, কিং আর্থার ডিক্লেয়ার কথাটা মানে হচ্ছে ঘোষণা করা, ডিক্লেয়ার মানে ঘোষণা করেছিল। তাহলে কিং আর্থার কি ঘোষণা করেছিল? যে আমি কখনোই এই জাদু তরবারটিকে, জাদুময় তরবারটিকে আমার নিজের
উপকারের জন্য বা নিজের কাজের জন্য আমি ব্যবহার করব না। যেমন এদের দিকে যারা সিভিল সার্ভেন্টস হয়, বিডি অফিসার, আইপিএস, আইএস, এরা যারা হয়, বা কোনো মন্ত্রী, এমএলএ, এমপি, এদের থেকে গাড়ি দেওয়া হয় তো সরকার থেকে, সেগুলো কি পার্সোনাল ইউজের জন্য এরা ব্যবহার করতে পারবে? পার্সোনাল একটা বিডি অফিসার তার গাড়িটা তখনই ব্যবহার করতে পারবে যখন সে কোনো সরকারি কাজে যাচ্ছে। তার বউ হচ্ছে, বাপের ঘর যাবে কি ওই গাড়ি বউ যেতে পারবে? কেস খেয়ে যাবে, ঠিক আছে, ধরা পড়বে। তো এই জন্য বলছে যে আমি এই যে তরবারটি নিচ্ছি, এটা আমার কোনো পার্সোনাল মানে ব্যক্তিগত কাজে ব্যবহার করবো না। ব্যক্তিগত কাজে মানে এই যেমন তুই ধর মন্ত্রী হলি একজন, তোকে পাওয়ার দেওয়া হয়, তো কেন পাওয়ারটা দেওয়া হয়? বা তুই একজন নেতা হলি তো, বা কোনো সিভিল সার্ভেন্ট হলি, তোকে পাওয়ার দেওয়া থাকবে সরকারের তরফ থেকে। পাওয়ার মানে ক্ষমতা দেওয়া থাকবে। তুই চাইলেই পুলিশ অফিসারকে এধার ওধার করে দিতে পারবি যখন মন্ত্রী হয়ে যাবি। তুই চাইলেই পুলিশ অফিসারকে এই থানা থেকে ওই থানা করে দিবি, মানে যা অনেক কিছু করতে পারবি। ওই যে ক্ষমতাটা তোকে দেওয়া হয় কিসের জন্য? তুই যাতে ওই ক্ষমতাটা প্রয়োগ করে সাধারণ মানুষের উপকার করতে পারবি। কিন্তু তুই যদি নিজের পার্সোনাল বেনিফিট, মানে তোকে কোনো পুলিশ অফিসার ঘুষ এনে দেয়নি ওই জন্য তুই তাকে ট্রান্সফার করে দিচ্ছিস, সেটা কি উচিত? তাহলে তুই তোর পাওয়ারটাকে কিসের কাজে লাগাচ্ছিস? মানুষের কাছে না নিজের উপকার? নিজের উপকার। তো এটা অ্যাকচুয়ালি করা উচিত নয়, বা এটা সংবিধানের বিরুদ্ধে বা নিয়মের বিরুদ্ধে। তো সেরকমই এখানে রাজা আর্থার কি ঘোষণা করেছিল যে আমি এই যে তরবারটি শুধুমাত্র সাধারণ মানুষের উপকারেই ব্যবহার করব, নিজের কোনো উপকারে ব্যবহার করব না। নিজের উপকারে ব্যবহার করতেই পারে সে, কিরকম? ধর ওটাই জাদু করা আছে, ওই তরবারটি নিয়ে গিয়ে অন্য কোনো রাজাকে ধ্বংস করে দিল, করে দিয়ে নিজে অনেক সম্পত্তি লুটে নিয়ে পালাইলো, নিজে অনেক বড় লোক হয়। এইভাবে তো নিজের উপকার করাই যায়। ওই তরবারটাতে যেহেতু জাদু আছে, তো কি করবে? ওই তরবারটাতে যুদ্ধে চলে গেলে কেউ তাকে হারাতে পারবে না। অন্য রাজা যত সম্পত্তি আছে সব লুটে নিয়ে পালিয়ে আসবে, এসে অনেক বড় লোক হবে। তো এটা হবে কি নিজের বেনিফিটের জন্য ব্যবহার, ঠিক আছে, ফর পার্সোনাল বেনিফিট। বাট কিন্তু এখানে সে ওরকম ব্যবহার করবে না। সে শুধুমাত্র তখনই ওটা ব্যবহার করবে যখন বাইরের কেউ তার তার যে প্রজা আছে তাদের দিকে অ্যাটাক করবে। ব্যাপারটা বুঝতে পারছো? নেক্সট, কিং আর্থার কুড গিফট পিস। কিং আর্থার কুড গিফট, এখানে GIFT, গিফট মানে উপহার, হয়তো উপহার, কিন্তু উপহার যে ওয়ার্ডটা এটা হচ্ছে যে নাউন। উপহার মানে কি নাউন। এখানে গিফট মানে এটা ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। দেখ, মোডাল ভার্বের পরে তারপরে মেন ভার্ব থাকে তো, V1 থাকে তো, তার মানে গিফট ওয়ার্ডটা কি V1। এখানে গিফট মানে উপহার নয়, উপহার দেওয়া। বুঝতে পারলো ব্যাপারটা? উপহার দেওয়া। বলছে কিং আর্থার কুড গিফট মানে কিং আর্থার দিতে পারতো বা উপহার দিতে পারতো পিস মানে শান্তি, অ্যান্ড প্রসপারিটি এবং সমৃদ্ধি, টু ইংল্যান্ডকে। দ্য গ্রিডি ব্যারন্স মানে অভিজাত, মানে আর গ্রিডি মানে কি রে? লোভী অভিজাতরা ওয়ার আনহ্যাপি ছিল অখুশি, বা তারা খুশি ছিল না উইথ কিং আর্থারের সাথে। মানে তারা, এই যে কিং আর্থার কিরকম রাজা ছিল? ন্যায়পরায়ণ, করাপশনের বিরুদ্ধে, যে বড় লোকরা হচ্ছে আরো লুটপাট করবে তার বিরুদ্ধে, তো সে সাধারণ মানুষের কথা বেশি ভাবতো। সেই জন্য যারা অভিজাত শ্রেণীর লোক ছিল, ফর এক্সাম্পল যখন ধর ইংরেজদের সময় জমিদার ছিল, জমিদার সিস্টেম ছিল তো ইংরেজদের সময়, তোরা ইতিহাসে পড়ে থাকবি, জমিদাররা কখনোই চাইতো নি যে কোনো ভালো ইংল্যান্ডের হচ্ছে যে যারা রিপ্রেজেন্টেটিভ, যারা ইউরোপ থেকে ইংল্যান্ড থেকে এসে এখানে করতো, ভাইস তোর গভর্নর জেনারেল অফ বেঙ্গল, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এগুলো পড়ছিল। তো তারা কখনোই চাইতো না যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বা গভর্নর জেনারেল অফ বেঙ্গল এমন একজন লোক হয়ে যাক যারা পুরো মানুষের ভালো চায়। ইংল্যান্ডের সরকারও চাইতো না সেটা, আর জমিদার শ্রেণীর লোকরা তো ইন্ডিয়ান, তারাও চাইতো না। কারণ কি? জমিদার শ্রেণী মানে কি? তারা অভিজাত শ্রেণী। তারা চাইতো কি যে ইংরেজরা যদি আস্তে আস্তে ভালো হওয়া শুরু হয়ে যায়, তখন কি হবে? আমাদের এই যে জমিদারের যে ব্যাপারটা, এটা নষ্ট হয়ে যাবে। কিংবা এরকম ইতিহাসে তারা পড়বি, জমিদার শ্রেণীর লোকেরা কখনোই চাইতো না যে ইংরেজ শাসন থেকে আমরা মুক্তি পেয়ে যাই। অনেক জমিদার শ্রেণীর লোক তারা সবসময় এরকম চাইতো যে ইংরেজ শাসন ভালোই আছে, শুধু কি ইংরেজরা যতটা অত্যাচার করে এটা যেন একটু কমে দেয়। ওকে, এই হচ্ছে ব্যাপার। তাহলে অভিজাত শ্রেণীর লোকেরা বলছে, দ্য গ্রিডি ব্যারন্স মানে অভিজাত শ্রেণীর লোভী লোকেরা ওয়ার আনহ্যাপি, তারা খুশি ছিল না, তারা অখুশি ছিল উইথ কিং আর্থারের সাথে, মানে কিং আর্থারের শাসনে বলতে যাচ্ছে। বিকজ কারণ হি ওয়াজ জেন্টেল কথাটার মানে হচ্ছে নম্র, ভদ্র। আর জাস্ট কথাটার মানে হচ্ছে যে এখানে আলাদা। জাস্ট মানে আমরা কেবলমাত্র, সবেমাত্র এসব জানি তো, যে জাস্ট 5 পিসেস মানে কেবলমাত্র 5টা পিস বলি, সবেমাত্র বলি জাস্ট নাও, সবেমাত্র এসেছে, ওগুলো হচ্ছে অ্যাডভার্ব। জাস্টের বাংলা যখন কেবলমাত্র বা সবেমাত্র হয়, ওটা কি বললাম? ওটা অ্যাডভার্ব। কিন্তু এখানে জাস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। জাস্ট কি? এটা
অ্যাডজেক্টিভ। তোরা জেন্টেল মানে তো অ্যাডজেক্টিভ, কীরকম বোঝাচ্ছে, তার গুণ বোঝাচ্ছে। জাস্ট মানেও এখানে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নয়। এখানে জাস্ট মানে হচ্ছে ন্যায় পরায়ণ, যে সবাইকে ন্যায় দিতে চায়, সবাইকে সমানভাবে দেখে। ন্যায় ধার্মিক বা ন্যায়বান, যে সবাইকে ন্যায় দিতে চায়, তাকে কি বলা হয়? জাস্ট। তাহলে জাস্ট এখানে কি বললাম? অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নয়। বলছে কিং আর্থার যেহেতু নম্র ছিল, ভদ্র ছিল এবং সে ন্যায় পরায়ণ ছিল। ন্যায় পরায়ণ মানে সে সবার বিচারের কথা ভাবতো, যে একজন গরিব মানুষও যেন প্রপার বিচার পায়। আর গরিব মানুষরা যদি বিচার প্রপার পেয়ে যায়, তাহলে বড় লোকেদের সেটা সুবিধা না অসুবিধা? অসুবিধা। কারণ গরিব মানুষরা যদি তাদের খাটনির টাকা সব পেয়ে যায়, তাহলে তাদের, বড় লোকেদের আসল কাজ কি? গরিব মানুষকে কম টাকায় খাটিয়ে তাদের টাকাটা নিজেদের কাছে টেনে নিয়ে নেবো, এটাই তো। তো যাই হোক, এখানে বলছে যে সে, অভিজাত শ্রেণীর লোকেরা মোটেও তার শাসনে খুশি ছিল না। কারণ কি ছিল? সে খুবই নম্র, ভদ্র এবং ন্যায়পরায়ণ ছিল। হি ম্যারিড দ্য বিউটিফুল লেডি, সে বিয়ে করেছিল সুন্দরী মহিলাকে, লেডি মানে কন্যাকে বলতে পারো, গুইনেভার, ঠিক আছে, ডটার অফ কিং কর্নওয়েল। গুইনেভার কে? ডটার মানে কন্যা, কার কন্যা? অফ দ্য কিং অফ কর্নওয়েল। কর্নওয়েল নামের একটা জায়গার যে রাজা, তার কন্যাকে গুইনেভার, তাকে সে বিয়ে করেছিল। কে বিয়ে করেছিল? আর্থার। অন দ্য ওয়েডিং ডে, ওয়েডিং কথাটা শুনে থাকবি, কার্ডে লেখা থাকে। কার্ডে ম্যারেজ কেন লেখা থাকে, ওয়েড কেন লেখা থাকে? ওয়েড কথাটার মানে হচ্ছে বিবাহ করা। ম্যারি মানে বিয়ে করা হয় তো, ওই ম্যারি মানে বিয়ে করা তো। ওয়েড, WED, ওয়েড মানেও বিয়ে করা, ভার্বটা। আর ওয়েডিং মানে বিয়ে, জেরান্ট, বুঝতে পারছো? তার সাথে আইনজি যোগ করে বিয়ে করে নাম করে দিচ্ছে ওটাকে ওয়েডিং। বলছে অন দ্য ওয়েডিং ডে মানে বিয়ের দিনে, মার্লিন টুক হিম, মার্লিন তাকে নিয়ে গিয়েছিল। টেক মানে নিয়ে যাওয়া, টুক মানে নিয়ে গিয়েছিল। মার্লিন তাকে নিয়ে গিয়েছিল টু আ রিচলি গিল্ডেড। রিচলি কথাটার মানে হচ্ছে যে সম্পূর্ণভাবে বা সমৃদ্ধভাবে, মানে যেখানে প্রচুর পরিমাণে আছে। যেখানে বলা হয় যে এখানে তো রিচ মানে, রিচ মানে কি? বড় লোক হয় অ্যাকচুয়ালি। রিচলি মানে কীরকম বলতে পারি জানো তো? সমৃদ্ধ রূপে, যেখানে প্রচুর আছে, এরকমকে বোঝায়। আর গিল্ডেড কথাটার মানে কি? সোনালি। গিল্ডেড প্যাভিলিয়ন, প্যাভিলিয়ন মানে একটি বড় সাজানো গোছানো ঘর, ঠিক আছে। পেইন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু, যেখানে কি রং করা ছিল? পেইন্ট মানে রং করা তো, পেইন্টেড মানে অঙ্কিত বা রঞ্জিত, যেখানে রং করা আছে, অ্যাডজেক্টিভ। পেইন্টেড ক্রিমসন, ক্রিমসন মানে, ক্রিমসন কথাটার মানে হচ্ছে কালচে লাল, ঠিক আছে। মানে যেরকম রক্তকে যদি তুই কিছুক্ষণ রেখে দেও, তো রক্ত পড়লো ধর মাটির ওপর বা কোনো একটা বোতলের ওপর রক্ত পড়লো, ঠিক আছে। একটা প্লাস্টিকের বাটির ওপর তুই কিছুটা রক্ত কেটে, মানে হাত কেটে রক্ত রেখে দিবি, ঠিক আছে, হাত কেটে রক্ত রেখে দিবি, দেখবি কিছুক্ষণ পরে ওটা যেই রকম কালার হয়ে যাবে, কালচে লাল, ওটাকে কি কালার বলা যেতে পারে? ক্রিমসন। অ্যান্ড ডার্ক ব্লু, এবং কালচে, কালচে কি? ব্লু মানে কি? নীল। তাহলে কালচে নীল এবং কালচে লাল রঙের এরকম মিক্স একটা রং করা আছে, এরকম একটা প্রাসাদে বলতে পারো। প্যাভিলিয়ন মানে কি বলবি? একটা বাড়ি যেখানে সাজানো গোছানো আছে, সেরকম একটা প্রাসাদে। আর কি ছিল? সেখানে সোনালি রঙও ছিল প্রচুর, রিচলি গিল্ডেড, মানে যেখানে প্রচুর পরিমাণে সোনা বসানো ছিল, হয়তো সেটা গল্পে বলা নেই, যে যেখানে হচ্ছে সোনায় মোড়া ছিল প্রচুর পরিমাণে, এবং সেখানে ক্রিমসন কালার ছিল এবং ডার্ক ব্লু ছিল, মানে কালচে নীল এবং কালচে লাল। তো পরের পৃষ্ঠায় যা, একটা ছবিটা দেখ। এই ছবিতে ঘরের যে উপরে কিরকম রং আছে? কালচে লাল, এটা ক্রিমসন কালার বলতে পারিস। তোদের বইয়ে কিরকম আছে জানিনি, এখানে দেখ, কালচে লাল টাইপের আছে না? মানে লাল আর কালাকে মিক্স করে দিলে যেরকম হয়, সেটা দেখ। তারপরে কি বলছে? আচ্ছা, তাহলে তোকে যদি বলা হয় যে প্যাভিলিয়নটার ক্যারেক্টারিস্টিক বা রং কেমন ছিল? ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু, এবং এখানে বলবি রিচলি গিল্ডেড। দ্য ফ্লোর ওয়াজ মার্বেলড, ওই যে প্যাভিলিয়নটা ছিল, প্যাভিলিয়ন মানে কি বললাম? একটি বড় সাজানো গোছানো ঘর, বা যার আগের দিকে অনেক বাগান বাড়ি টাড়িও আছে, যেরকম সিরিয়ালে ঘরগুলো দেখো, সুইমিং পুল, বাগান বাড়ি টাড়ি আছে। দেখ বলছে দ্য ফ্লোর ওয়াজ মার্বেল, ওই যে প্যাভিলিয়নের ফ্লোর মানে মেঝেটা কিরকম ছিল? মার্বেল, মানে মার্বেল বসানো ছিল। মার্বেল মানে বলার দরকার নেই, মার্বেলের বাংলা আছে ভূগোলে। মার্বেল মানে কি? মার্বেলই বলে। তাহলে তার মেঝেতে কি বসানো ছিল? মার্বেল বসানো ছিল। ইন দ্য মিডল অফ দ্য রুম, মানে রুমের মাঝখানে। ইন দ্য মিডল মানে মাঝখানে, অফ দ্য রুম মানে রুমের বা কক্ষের মাঝখানে। ওয়াজ আ হিউজ, মানে ছিল একটি বিশাল, হিউজ মানে বিশাল,
রাউন্ড মানে গোল, ওক টেবিল মানে ওক কাঠের তৈরি একটা টেবিল, ওক একটা গাছের নাম, সেই ওক গাছের কাঠ দিয়ে তৈরি একটা টেবিল রুমের মাঝে রাখা ছিল। সেই টেবিলটা কেমন, চারকোনা না গোল? গোল, রাউন্ড। আর সেটা সাইজ ছোট না বড়? হিউজ মানে অনেক বড়। রিচলি কাট, রিচলি কাট মানে প্রচুর পরিমাণে, রিচলি মানে এখানে প্রচুর পরিমাণে বোঝাচ্ছে আর কি, যে অনেক পরিমাণে কাঠ মানে কি সেখানে ছিল, খোদাই করা ছিল, মানে কাঠে সে ডিজাইন করা হয় জানো তো, সেটাকে কার বলছে। এখানে তুই জিজ্ঞাসা করছিলি যে ইনস্ক্রাইব আর কার্ভের পার্থক্য কি, এটাই হচ্ছে পার্থক্য। ইনস্ক্রাইব কথাটার মানে হচ্ছে খোদাই করে করে কিছু একটা লেখা বা ড্রয়িং, মানে ড্রয়িং টাইপের করা, যেটার মাধ্যমে তোকে কিছু মেসেজ দিতে চাচ্ছে। ইনস্ক্রিপশন, ইনস্ক্রিপশন মানে কি, যেটার মাধ্যমে তোকে কিছু মেসেজ দিতে যাচ্ছে, সেটাকে ইনস্ক্রাইব করা বলা। আর কার্ভ মানে জাস্ট ডিজাইন, খোদাই করে করে ডিজাইন করছে যাতে সুন্দর দেখানো যায়, এটাই। তাহলে ইনস্ক্রাইব আর কার্ভের পার্থক্য বুঝতে পারছো? কার্ভ মানে কি বললাম, জাস্ট ডিজাইন, যে দেখতে সুন্দরের জন্য। আর ইনস্ক্রাইব কথাটার মানে খোদাই করা, কিন্তু সেই খোদাই করে তোকে কিছু বুঝাতে যাচ্ছে যে আমাদের সভ্যতা কি, আমরা কিরকম থাকি। ইতিহাসে তোরা পড়ছো যে পাহাড়ে খোদাই করে করে তারা অনেক কিছু লিখে দিয়ে গেছে, পাথর খোদাই করে সেগুলো। তাহলে বলছে ওই যে টেবিলটা রিচলি কার্ড, মানে তাতে প্রচুর পরিমাণে খোদাই করা ছিল, ডিজাইন করা ছিল। ক্যাপাবল অফ সিটিং 50 পিপল, ক্যাপাবল মানে সক্ষম বা দক্ষ, সেইখানে কতজনের বসার ক্ষমতা ছিল, মানে কতজন বুঝতে পারতো এই টেবিলটাতে। ক্যাপাবল অফ সিটিং 50 পিপল, 50 জন, 50 জন বসার মতো, ওই টেবিলটার চারপাশে 50 জন বসার মতো জায়গা ছিল, তাই তো। তাহলে প্রথমে তো বলেছে টেবিলটা অনেক বড়, হিউজ। তো এই টেবিলের চারপাশে কজন বুঝতে পারতো? প্রায় 50 জন। দিস ওয়াজ দ্য ফেমাস রাউন্ড টেবিল, এটা ছিল সেই বিখ্যাত রাউন্ড টেবিল, গোল টেবিল। অ্যারাউন্ড হুইচ, যার চারপাশে। অ্যারাউন্ড হুইচ কথাটার মানে কি? অ্যারাউন্ড হুইচ, এটার মানে যার চারপাশে, হুইচ মানে যেটা, অ্যারাউন্ড মানে চারপাশে, যার চারপাশে। গ্যাদার্ড, গ্যাদার্ড মানে জড়ো, গ্যাদার কথাটা মানে কি, জড়ো হওয়া, V1, তার সাথে ইডি যোগ আছে মানে জড়ো হতো। কিং আর্থার্স মানে রাজা আর্থার এর ডিভোটেড নাইটস। দেখ এখানে তিনটা ওয়ার্ড আমি তোদেরকে এখানে লিখে দিয়েছি। ডিভোট, DEVOTE, ডিভোট কথাটার মানে হচ্ছে নিজেকে উৎসর্গ করে দেওয়া। ডিভোট মানে কি বললাম, নিজেকে উৎসর্গ করে দেওয়া, এটা হচ্ছে ভাব। ডিভোটি কথাটার মানে হচ্ছে যে নিজেকে উৎসর্গ করে দেয়, মানে ভক্ত। ডিভোটি মানে কি, ভক্ত বা যে নিজেকে উৎসর্গ করে দেয়, এটা হচ্ছে যে নাউন। আর আরেকটা আছে তোদের বই যেটা আছে ডিভোটেড, ডিভোটেড মানে কি, একনিষ্ঠ, অনুগত, মানে যে হচ্ছে যে তুই যেই কাজটা বলবি সে সেটা করার জন্য পুরো রেডি, সেইটাকে কি বলা যেতে পারে, ডিভোটেড। দেখ এখানে বলছে তাহলে ডিভোটের তিনটা ফর্ম মানে থাকবে। ডিভোটি মানে হচ্ছে নিজেকে উৎসর্গ করে দেওয়া, এটা ভার্ব ফর্ম। আর এটাকে নাউন ফর্ম কি, ডিভোটি। আর অ্যাডজেক্টিভ ফর্ম কি, ডিভোটেড। তাহলে কিং আর্থার্স ডিভোটেড নাইটস মানে তার যে একনিষ্ঠ যোদ্ধারা এক জায়গায় যেখানে জড়ো হতো। তাহলে ওই যে রাউন্ড টেবিলটা, গোল টেবিলটার কাজ কি ছিল, ওখানে কারা বসে থাকতো, মানে কারা বসে মিটিং করতো, হ্যাঁ, যোদ্ধারা। যারা ধর তোরা হচ্ছে মিটিং দেখছে, যারা ধর মুখ্যমন্ত্রী বা প্রাইম মিনিস্টার যারা, তারা যখন মিটিং করে সেই রকম একটা, যদি গোল টেবিল না, তারা বসে থাকে চারকোনা টেবিলের মতো, এইখানে সে বসে থাকে, আর যত লাইন ধরে সব যত অফিসার আছে, মন্ত্রী আছে, তারা সব বসে থাকে, দিয়ে আর কি হয়, মিটিং হয়। তো এইরকম এই যে গোল টেবিলটাতে কারা হচ্ছে এসে চারিদিকে বসতো, কিং আর্থারের যারা একনিষ্ঠ, যারা যোদ্ধা ছিল, মানে যারা কিং আর্থারের কথায় সমস্ত কিছু করতে পারতো, যে রাজা যেটা বলবে আমরা পুরো সেটাই করবো, এরকম একই তো ভক্ত বলে। তো এরকম একনিষ্ঠ যারা যোদ্ধা ছিল তারা ওই টেবিলের চারপাশে বসতো। এই সেন্টেন্সটা আবার একবার বলছি, দিস ওয়াজ দ্য ফেমাস রাউন্ড টেবিল, এটা ছিল সেই বিখ্যাত গোল টেবিল, যার চারিপাশে, মানে অ্যারাউন্ড হুইচ মানে যার চারিপাশে, গ্যাদার মানে জড়ো হতো, কিং আর্থার্স ডিভোটেড নাইটস মানে কিং আর্থারের অনুগত বা একনিষ্ঠ যোদ্ধারা। দিস নাইটস, দিস মানে এইগুলি, দিস নাইটস মানে এই যোদ্ধারা, প্রমিস কথাটার মানে কি, প্রমিস মানে কি, হ্যাঁ, কথা দেওয়া। তাহলে দিস নাইটস মানে এই যোদ্ধারা, প্রমিস মানে কথা দিয়েছিল, দ্যাট মানে যে, দে উড হেল্প দ্য হেল্পলেস, যে তারা সাহায্য করবে, দে উড হেল্প মানে তারা সাহায্য করবে বা করতো, দ্য হেল্পলেস মানে কি, অসহায়, যাদেরকে সাহায্য করার কেউ নেই, তাদেরকে কি বলা হয়, হেল্পলেস বা অসহায়। এই যোদ্ধারা কথা দিয়েছিল যে দে উড হেল্প দ্য হেল্পলেস, তারা সাহায্য করবে কাদের দিকে, যারা অসহায় মানুষ। বি জেন্টেল, এবং
জেন্টেল কথাটা মানে নম্র ভদ্র, তো তারা নম্র বা ভদ্র হবে বা তারা ভদ্রতা দেখাবে টু দ্য উইক। টু দ্য উইক মানে দুর্বলদের প্রতি। যারা মন্ত্রী, যারা বড় পুলিশ অফিসার, তাদের কর্তব্য কি, যে যারা দুর্বল শ্রেণীর মানুষ তাদের প্রতি ভদ্রতা দেখানো, তাই তো? কিন্তু আজকের দিনে কি সেটা আদৌ হয়? একটা পুলিশ অফিসার হয়ে যাওয়া মানে নেতাদের সামনে তো কিছু বলতে পারবে না, চাকরির হয়। তাদের যে ক্ষমতাটা কাদের উপর দেখায়? যারা নম্র ভদ্রলোক, যারা নিম্নবিত্ত লোক, যারা কিছুই বুঝেনি, গরিব লোক, যারা দুর্বল লোক, তাদের উপর তাদের পাওয়ার দেখায় আজকের দিনের মানে অফিসার। আর যারা হচ্ছে সত্যিকারের বড় বড় চোর, তাদের দিকে কি করে? গার্ড করে রাখে, যাতে বাইরের লোক না মারতে পারে। যাই হোক, বি জেন্টেল টু দ্য উইক মানে সে হয় জেন্টেল মানে ভদ্র বা নম্র টু দ্য উইক। টু দ্য উইক মানে দুর্বলদের প্রতি। তারা এরকম কথা দিয়েছিল যে আমরা অসহায়কে সাহায্য করব এবং দুর্বলদের প্রতি খুবই নম্র হব। অ্যান্ড টু পানিশ, এবং তারা কথা দিয়েছিল শাস্তি দিতে। পানিশ কথাটার মানে কি? শাস্তি দেওয়া, ভার। এটা নাউন ফর্ম কি? পানিশমেন্ট। পানিশমেন্ট মানে শাস্তি। তাহলে তারা কথা দিয়েছিল যে দুর্বলদের প্রতি তারা নম্র হবে, ভদ্র হবে এবং শাস্তি দেবে কাদের দিকে? টু দ্য উইকেট। উইকেট কথাটার মানে হচ্ছে উইকেট মানে দুষ্টু, ঠিক আছে? কিন্তু এখানে উইকেট মানে আমি আরো কিছু ওয়ার্ড লিখে দিচ্ছি, দুষ্টু, খারাপ, পাপী, ঠিক আছে? যে তারা যারা খারাপ কাজ করছে, যারা পাপী, তাদের দিকে কি করবে? শাস্তি দেবে। টু কিপ। কিপ কথাটার মানে কি রে? রাখা। বলে না কিপ প্রমিস, কিপ ইউর প্রমিস, মানে তোমার কথাটা যেন মনে থাকে বা কথাটা ধরে রাখবে, ভুলে যাবেন। টু কিপ মানে রাখতে, ইনফিনিটিভ এটা। টু কিপ মানে রাখতে। দিয়ার ভোজ, ভো কথাটার মানে কি? সংকল্প বা প্রতিজ্ঞা। ভো মানে কি? সংকল্প বা প্রতিজ্ঞা। বলছে টু কিপ। টু কিপ মানে কি? রাখতে। দিয়ার মানে তাদের। ভোজ মানে সংকল্প। তাদের যে সংকল্প, তারা তো প্রমিস করেছিল যে আমরা কাজ কি কি করবো? আমরা যারা দুর্বল তাদের প্রতি নম্র হব, যারা দুষ্টু তাদের দিকে শাস্তি দেব। আর কি করে বলেছিল? যে তারা অসহায়কে সাহায্য করবে। এই যে তাদের তাদের তো এটা প্রতিজ্ঞা ছিল, সংকল্প ছিল তাদের এটা। বলছে টু কিপ দিয়ার ভোজ, তাদের এই সংকল্প বজায় রাখতে বা ধরে রাখতে বা রাখতে। দ্য নাইটস, সেই যোদ্ধারা। আন্ডারটুক, আন্ডারটেক কথাটার মানে হচ্ছে দায়িত্ব নেওয়া। আন্ডারটেক মানে কি বললাম? দায়িত্ব নেওয়া। আন্ডারটুক মানে দায়িত্ব নিয়েছিল। দ্য নাইটস আন্ডারটুক মানে সেই যোদ্ধারা দায়িত্ব নিয়েছিল বা করেছিল। কাউন্টলেস, কাউন্ট মানে কি রে? গণা যায় যেটা, গণনা করা। কাউন্টলেস মানে যেটা অগন্তি। অগন্তি বলি, কিন্তু এটা আমি ভালোবাসা কালকে দেখলাম অগণিত। আমরা তো অগন্তি বলি না, অগণিত বলি। হ্যাঁ, অগণিত। তোরা ওটা, আচ্ছা অগণিত, আচ্ছা ঠিক আছে, যাই হোক। তাহলে কাউন্টলেস মানে অগণিত, যেটাকে গোনা যায় না। তারা তাহলে নিয়েছিল অগণিত। হ্যাজার্ডাস, হ্যাজার্ডাস মানে তোদের বইয়ে কি দিচ্ছে দেখ? রিস্কি। রিস্কি মানে কি? ঝুঁকিপূর্ণ, ঠিক আছে? হ্যাজার্ডাস অ্যাডভেঞ্চার্স। অ্যাডভেঞ্চার মানে কি? দুঃসাহসিক অভিযান হয়। এখানে দুঃসাহসিক কাজ বলবি, কারণ তারা দুঃসাহসিক অভিযানে তো যায়নি, পাহাড়ে ঘুরতে যায়নি বা কোনো হচ্ছে যে স্কাই ড্রাইভিং করেনি, যে এরোপ্লেন দিয়ে ঝাঁপ দিচ্ছে। যাই হোক, এখানে অ্যাডভেঞ্চার মানে কি বলবি? অ্যাডভেঞ্চার মানে কি বলবি? দুঃসাহসিক কাজ। তাহলে বলছে সেই যে যোদ্ধারা আন্ডারটুক মানে দায়িত্ব নিয়েছিল বা নিয়েছিল। কাউন্টলেস মানে অগণিত। হ্যাজার্ডাস মানে রিস্কি। রিস্কি মানে কি বললাম? ঝুঁকিপূর্ণ। আর অ্যাডভেঞ্চার মানে দুঃসাহসিক কাজ। তারা অগণিত ঝুঁকিপূর্ণ কাজ করার দায়িত্ব নিয়েছিল। দ্য স্টোরিজ অফ দেয়ার গুডনেস। স্টোরি মানে কথাটা মানে কি? স্টোরি মানে কি? হ্যাঁ, স্টোরি মানে গল্প। স্টোরিজ মানে গল্পগুলো। অফ দেয়ার গুডনেস, গুডনেস কথাটার মানে কি রে? উদারতা বা সদ্গুণ। তাদের এই সদ্গুণের যে গল্প, তাদের এই সৎ গুণের যে গল্প। অ্যান্ড কাইন্ডনেস, কাইন্ডনেস মানে কি? দয়াভাব। ওকে, কাইন্ড মানে দয়া। কাইন্ডনেস কথাটার মানে আমরা বলতে পারি দয়াল, দয়াভাব। দয়াভাব বা দয়া বলে দিতে পারি। যে তাদের এই যে উদারতা বা ভদ্রতা এবং তাদের এই যে দয়াভাবের যে গল্পগুলো স্প্রেড, স্প্রেড মানে ছড়িয়ে পড়েছিল। থ্রু আউট, থ্রু আউট মানে জুড়ে। থ্রু আউট মানে কি? জুড়ে। দ্য কান্ট্রি মানে দেশ। তাহলে গোটা দেশ জুড়ে তাদের এই উদারতার যে গল্পগুলো ছড়িয়ে পড়েছিল। দেখ, থ্রু আউট কথাটার মানে হচ্ছে জুড়ে। আমি যদি এরকম বলি যে হি ইজ ফেমাস থ্রু আউট দ্য হোল কান্ট্রি। হি ইজ ফেমাস থ্রু আউট দ্য হোল কান্ট্রি, এটার মানে কি?
সে হয় বিখ্যাত গোটা দেশ জুড়ে, থ্রু আউট দ্য হোল কান্ট্রি মানে গোটা দেশ জুড়ে, থ্রু আউট প্রিপোজিশনটার মানে হচ্ছে জুড়ে। নেক্সট দেখ, কিং আর্থার রুলড ফর মেনি হ্যাপি ইয়ার্স। কিং আর্থার এবার বৃদ্ধ হয়ে গেছে। এবার কিং আর্থার যে ছিল সে হচ্ছে যে বৃদ্ধ হয়ে গেছে। কিং আর্থার বৃদ্ধ হয়ে গেছে, তার এবার শাসনকাল শেষ হয়ে গেছে। সিনেমাতে হয়তো 30 বছর পর, 60 বছর, এই 50 বছর পর, সেরকম হঠাৎ করে অনেক বছর কেটে গেছে, সে এখন বৃদ্ধ হয়ে গেছে। কিং আর্থার রুলড ফর মেনি হ্যাপি ইয়ার্স। কিং আর্থার শাসন করেছিল অনেকগুলো খুশির বছর ধরে, মানে সে যতদিন শাসন করেছিল ওই দেশে খুশি বিরাজ করছিল, মানে খুশি ছিল আর কি। হ্যাঁ, অ্যান্ড গ্রিউ ওল্ড উইথ টাইম। গ্রো মানে বেড়ে ওঠা, গ্রিউ মানে বেড়ে উঠেছিল বা সে হয়ে উঠেছিল ওল্ড, বৃদ্ধ, উইথ টাইম সময়ে, মানে সে সময়ের সাথে সাথে আস্তে আস্তে বৃদ্ধ হয়ে উঠেছিল। মেনি অফ হিজ ট্রাস্টেড নাইটস, দেখ এটা হচ্ছে নাউন ফ্রেজ, এটার মানে হচ্ছে মেনি অফ হিজ ট্রাস্টেড নাইটস মানে তার বিশ্বস্ত যোদ্ধাদের মধ্যে অনেকে। মেনি মানে তো অনেকে, ট্রাস্টেড মানে বিশ্বস্ত, তাহলে তার বিশ্বস্ত যোদ্ধাদের মধ্যে অনেকে হ্যাড পেরিশড। পেরিস কথাটার মানে হচ্ছে প্রাণ হারানো। পেরিস মানে কি? প্রাণ হারানো। তাহলে তার বিশ্বস্ত যোদ্ধাদের মধ্যে অনেকে হ্যাড পেরিশড মানে প্রাণ হারিয়েছিল ডিউরিং দিয়ার অ্যাডভেঞ্চার্স, তাদের দুঃসাহসিক কাজের সময়। ডিউরিং মানে সময়কালে বোঝায়, তাহলে ডিউরিং মানে সময়কাল, দিয়ার মানে তাদের, অ্যাডভেঞ্চার্স মানে দুঃসাহসিক কাজ। তাহলে তারা যখন দুঃসাহসিক কাজগুলো করছিল তখন তার সাহসিক বিশ্বস্ত যোদ্ধাদের মধ্যে অনেকে প্রাণ হারিয়েছিল। দ্য কিংকে রাজা দিয়েছিল হিজ ম্যাজিক সোর্ড, তার ম্যাজিক কথাটার মানে কি? দ্য কিং গেভ হিজ ম্যাজিক সোর্ড, রাজা দিয়েছিল তার ম্যাজিক কথাটার মানে কি রে? জাদুময়। সোর্ড মানে তরবারি। তাহলে রাজা দিয়েছিল তার ওই জাদুময় তরবারটি, জাদুময় তরবারটির নাম কি ছিল রে? দ্য এক্সক্যালিবার। দ্য এক্সক্যালিবার টু আর ট্রাস্টেড নাইট, একটি বিশ্বস্ত যোদ্ধাকে। তাহলে রাজার নাম কি এখন? উথার না আর্থার? আর্থার। সেই আর্থার পেন্ড্রাগন বা আর্থার দিয়েছিল তার ম্যাজিক সোর্ড। ম্যাজিক সোর্ড মানে জাদুময় তরবারটি, দ্য এক্সক্যালিবার, সেই জাদুময় তরবারটির নাম কি? এক্সক্যালিবার তো। দিয়েছিল কাকে? টু আর ট্রাস্টেড নাইট, একটা বিশ্বস্ত যোদ্ধাকে। অ্যাট দ্য কিংস কমান্ড মানে রাজার আদেশ, আদেশে, কমান্ড কথাটার মানে হচ্ছে আদেশ, ঠিক আছে? তাহলে অ্যাট দ্য কিংস কমান্ড মানে রাজার আদেশে, দ্য নাইট সেই যোদ্ধাটি, কোন যোদ্ধাটি? যাকে রাজা সেই তরবারটি দিয়েছিল। তাহলে দ্য নাইট মানে যোদ্ধাটি রাজার আদেশে থ্রিউ, থ্রো মানে কি রে? থ্রো কথাটার মানে কি? ছুঁড়ে দেওয়া। থ্রিউ মানে ছুঁড়ে দিয়েছিল। তাহলে দ্য নাইট থ্রিউ মানে যোদ্ধাটি ছুঁড়ে দিয়েছিল দ্য সোর্ড, দ্য সোর্ড মানে তরবারটি, ইনটু দ্য লেক, ইনটু দ্য লেক মানে সেই হ্রদে। ওকে, তাহলে রাজার আদেশে যোদ্ধাটি ছুঁড়ে দিয়েছিল, দ্য নাইট থ্রিউ মানে যোদ্ধাটি ছুঁড়ে দিয়েছিল দ্য সোর্ড মানে তরবারটি, ইনটু দ্য লেক, ইনটু দ্য লেক মানে সেই হ্রদের মধ্যে। অ্যামিড, অ্যামিড মানে মধ্যে, এটা একটা প্রিপোজিশন, তোরা বিটুইন জানিস, দুটার মধ্যে। অ্যামাং মানে দুজনের বেশের মধ্যে। আর অ্যামিড কথাটার মানে হচ্ছে, এটা অ্যামিস্ট বা অ্যামিড দুটোই হয়। অ্যামিড কথাটার মানে হচ্ছে যে সেই সব জিনিসের মধ্যে যেগুলোকে গোনা যায় না। ওকে, যেমন আমি যদি বলি আমি দুঃখের মধ্যেও পড়াশোনা করেছি, এরকম যদি সেন্টেন্স বলি, তাহলে দুঃখের মধ্যে, দুঃখকে গুনতে পারবি দুটো না অনেকগুলো, ওখানে বিটুইন আর অ্যামাং কোনোটাই হবে না, ওখানে কি হবে? অ্যামিস্ট। তো এইখানে হচ্ছে বলছে অ্যামিড দ্য প্লেন অফ দ্য সুইট স্মেলিং ফ্লাওয়ার, মানে কোথায় সেই লেকটা ছিল, লেকটা কোথায় ছিল? অ্যামিড দ্য প্লেন মানে সেই সমতল ভূমির মধ্যে। কোন সমতল ভূমি? অফ দ্য সুইট স্মেলিং ফ্লাওয়ার মানে সুগন্ধি ফুলের, সুগন্ধি ফুলযুক্ত যে সমতল ভূমি। তাহলে পুরো সেন্টেন্সটার মানে হবে এরকম যে সুগন্ধি ফুলযুক্ত সমভূমির মাঝে হ্রদটিতে সে ওই তরবারটি ছুঁড়ে দিয়েছিল। বুঝতে পারছো? সুগন্ধি ফুলের সমভূমির মধ্যে যে হ্রদটি ছিল সেই হ্রদে সে ওই যোদ্ধাটি তরবারটি ছুঁড়ে দিয়েছিল। আ বিউটিফুল আর্ম, একটা সুন্দর বাহু। অ্যারোজ, অ্যারাইজ কথাটার মানে হচ্ছে ওঠা, V1। অ্যারোজ মানে সেটার V2। অ্যারোজ মানে উঠেছিল ফ্রম দ্য লেক, ফ্রম দ্য লেক মানে হ্রদ থেকে।
কট, ক্যাচ মানে ধরা, ক্যাচ মানে কি ধরা, ক্রিকেটে ক্যাচ হয়, ক্যাচ মানে ধরা। কট মানে ধরেছিল, দ্য সোট মিনস ওই তরবারটিকে, অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড এবং অদৃশ্য হয়ে গিয়েছিল, ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য হয়ে যাওয়া, ইতি যোগ আছে মানে অদৃশ্য হয়ে গিয়েছিল, ইনটু দ্য গ্রিন ডেপথস অফ ওয়াটার। তাহলে জলের রংটা কিরকম ছিল? সবুজ, ঠিক আছে, জলের রংটা ছিল সবুজ, মানে শ্যাওলা হয়ে পড়েছে আর কি। সে যে আরে অ্যালগাল ব্লুম জীবন বিজ্ঞানে পরিচিত, ঠিক আছে। যাই হোক, এখানে হচ্ছে যে ওরকম দূষিত জল নয়, এটা হচ্ছে যে অনেক সমুদ্রের কালারও হচ্ছে যে এরকম সবুজ টাইপের হয় হালকা। বলছে সেই যে আহ, বাহুটা সেই তরবারটিকে ধরার পরে অদৃশ্য হয়ে গিয়েছিল, ইন্টু দ্য গ্রিন ডেপথস অফ ওয়াটার, মানে জলের, মানে সবুজ জলের গভীরতায়, গভীরে। দ্য নাইট, যোদ্ধাটি, কেম ব্যাক, কাম ব্যাক মানে ফিরে আসা, কেম ব্যাক মানে ফিরে এসেছিল, অ্যান্ড টোল্ড এবং বলেছিল, টেল মানে বলা, টোল মানে বলেছিল, দ্য নাইট মানে সরি দ্য কিং মানে রাজাকে। তাহলে সেই যোদ্ধাটি ফিরে এসেছিল এবং বলেছিল রাজাকে, হোয়াট হ্যাড হ্যাপেন্ড, কি ঘটেছিল। তাহলে সে কি বলেছিল? দ্য নাইট টোল্ড দ্য কিং, এটা হলো দেখ, দ্য নাইট তো সাবজেক্ট, কেম ব্যাক ভার, অ্যান্ড টোল্ড এটাও ভার। আর কাকে বলেছিল? হুমের যদি উত্তর দেই তখন হবে দ্য কিং, রাজাকে। এটা হুমের উত্তর দিচ্ছে। কি বলেছিল? হোয়াট হ্যাড হ্যাপেন্ড। তাহলে এই যে হোয়াট হ্যাড হ্যাপেন্ড, এটা কি অবজেক্ট? তো হোয়াটের উত্তর দিচ্ছে, তাহলে এটা হচ্ছে কি অবজেক্ট, আর এটাকে আমরা নাউন ফ্রেজও বলতে পারি। এখানে নাউন ফ্রেজটা অবজেক্ট হিসেবে কাজ করছে। তাহলে রাজা ফিরে এসেছিল এবং বলেছিল, কাকে বলেছিল? সরি, দ্য নাইট মানে যোদ্ধা, যোদ্ধা ফিরে এসেছিল এবং বলেছিল, কাকে বলেছিল? দ্য কিং মানে রাজাকে। কি বলেছিল? হোয়াট হ্যাড হ্যাপেন্ড, কি ঘটেছিল। সেন্টেন্স স্ট্রাকচারটা বুঝতে পারছিল? সাবজেক্ট আর দুটা অবজেক্ট আছে এখানে। নেক্সট, কিং আর্থার স্মাইল্ড, কিং আর্থার হেসেছিল। হি ইনস্ট্রাক্টেড, ইনস্ট্রাক্ট কথাটার মানে হচ্ছে নির্দেশ দেওয়া বা আদেশ দেওয়া। সে নির্দেশ দিয়েছিল হিজ পিপল, তার লোকজনদেরকে, টু পুট হিম, পুট কথাটার মানে হচ্ছে রেখে দেওয়া, টু পুট মানে রাখতে, বা এখানে রাখতে থেকেও বলবে কি বসিয়ে দিতে, হিম মানে তাকে, অন আ বার্জ একটা নৌকোতে। সে রাজা তার লোকজনদেরকে মানে তার যে তার ধর সেনাপতিটা ছিল তাদেরকে কি নির্দেশ করেছিল? তাকে যেন একটা নৌকোতে বসিয়ে দেওয়া হয়। ইট ওয়াজ দ্য আওয়ার অফ টুইলাইট, এটা ছিল, আওয়ার মানে এখানে ঘন্টা নয়, আওয়ার মানে বলবি সময় বা সময়কাল। এটা কোন সময় ছিল? অফ টুইলাইট, টুইলাইট মানে গোধূলি বলবি, সন্ধ্যার সময়, মানে সে যে বিকেল যখন শেষ হয়ে যায় তখন সূর্যটা পশ্চিম দিকে অস্ত যাচ্ছে যাচ্ছে, সূর্যের আলোটা লাল টাইপের হয়তো, ওই রকম সময় যদি তুই সমুদ্রের পাড়ে যাও কেমন লাগবে? দারুণ একটা সময় দেখতে লাগবে। তো সেই রকম গধূলির সময়, টুইলাইট মানে কি বললাম? গধূলি মানে ওই টাইমটা। ইট ওয়াজ দ্য আওয়ার অফ টুইলাইট মানে এটা ছিল গধূলির সময়, উইথ টিয়ারফুল আইজ, টিয়ারফুল, টিয়ার মানে কি? চোখের জল, অশ্রু, টিয়ারফুল মানে অশ্রু পূর্ণ, মানে চোখে জল নিয়ে, চোখের বা জলপূর্ণ, চোখের জলপূর্ণ বলতে হবে। উইথ টিয়ারফুল আইজ মানে অশ্রুপূর্ণ চোখগুলো, চোখগুলোর সাথে, এভরিওয়ান, এভরিওয়ান মানে সবাই, বেট, বেট কথাটার মানে হচ্ছে নিবেদন করা বা জানানো, জানানো, আর গুড বাই মানে বিদায়। তাহলে অশ্রুপূর্ণ চোখের সাথে সবাই বিদায় জানিয়েছিল টু দ্য ওল্ড কিং, সেই বৃদ্ধ রাজাকে। অ্যাজ দ্য বার্জ সেলড উইথ হিম টুয়ার্ডস দ্য সেটিং সান, যখন দ্য বার্জ মানে নৌকোটি, সেলড, সেলড কথাটার মানে হচ্ছে যে পাল হয়, নাউন সেটা, ওকে, কিন্তু এখানে সেলটা হচ্ছে ভার, ইটি যোগ আছে দেখতে পাচ্ছ, সেল হচ্ছে ভার। সেল কথাটার মানে হচ্ছে জলে ভেসে যাওয়া। তাহলে যখন নৌকোটি জলে ভেসে যাচ্ছিল, উইথ হিম মানে তার সাথে, টু ওয়ার্ডস, টু ওয়ার্ডস একটা প্রিপোজিশন যেটার মানে হচ্ছে দিকে। তাহলে টু ওয়ার্ডস দ্য সেটিং সান, সেট কথাটার মানে হচ্ছে ডুবে যাওয়া, সেট মানে স্থাপন করাও হয়, কিন্তু সেট মানে কি? ডুবে যাওয়া হয়। তার সাথে যদি আমি আইএনজি যোগ করে দিই সেটা পার্টিসিপাল অ্যাডজেক্টিভ হবে। সেটিং মানে কি? ডুবন্ত, মানে যেটা ডুবে যাচ্ছে বা অস্ত যাচ্ছে, পড়ে যাচ্ছে। তাহলে সেই ডুবন্ত সূর্যের দিকে, টুয়ার্ডস মানে দিকে বললাম, তাহলে ডুবন্ত সূর্যের দিকে সেই নৌকোটি তার সাথে আস্তে আস্তে ভেসে ভেসে চলে যাচ্ছে। এখানে তোরা শেষের সিনটা যদি বুঝতে না পারো আরেকটু আমি ডিটেলসে বলতে পারি। কিরকম? যখন অনেক ধর্ম আছে, যেমন একটা জৈন বলে ধর্ম আছে, জৈন, ইংলিশে জৈন বলে, বাট আমরা বাংলাতে জৈন ধর্ম বলি। জৈন ধর্মে একটা প্রথা আছে, যখন কেউ মারা যায় তখন হচ্ছে কি হয়, সে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে এমনি শুয়ে পড়ে থাকে, বৃদ্ধ হয়ে গেলে। কেন?
কারণ তারা হচ্ছে জৈন ধর্মে সব জিনিস থেকে মুক্তি পেতে চায়, মানে তারা এরকম মানে মেন্টালিটি যে আমার জন্য কেউ যেন না মারা যায়, আমরা সমস্ত কিছু ত্যাগ করে দেবো। এমনকি জৈন ধর্মের এরকম লোক মানে সাধু বাবা আছে যারা কোনো ড্রেসকেও ত্যাগ করে দিয়েছে, জানো এটা? হ্যাঁ, তারা কোনো পোশাকও পরেনি। কারণ ওটা কেন করেনি? কারণ তারা নিজের মধ্যে কোনো চাহিদা আর রাখতে চায়নি, যে আমার নিজের মধ্যে আর কিচ্ছু চাহিদা নেই। ওকে, খাওয়ার দাওয়ার যে তারা খায়, মাস্ক করে থাকে, দেখবে মাস্ক কেন করে থাকেন? যে বায়ুতে যেসব প্রাণীরা আছে তারাও যেন না আমাদের কারণে মারা যায়। ঠিক আছে, তারা হচ্ছে যে চাষবাস করেন। চাষবাস কেন করেন? যাতে হচ্ছে চাষবাস করলে কীট পতঙ্গকে মারতে হবে ওষুধ দিয়ে। সেই জন্য সব থেকে বেশি বিজনেসম্যান, ওই জন্য তারা ব্যবসা করে, ব্যবসাতে মারতে হবে না কীট পতঙ্গকে। তো ওই জন্য জৈন পরিবারদের মানে সব থেকে বেশি যে প্রফেশন ফেমাস সেটা হচ্ছে ব্যবসা, বিজনেস। যাই হোক, ওরা হচ্ছে যে এরকম যখন যুদ্ধ হয়ে যায় তখন ওরকম কি করে, মারা যায় মানে খাওয়া দাওয়াটাও ছেড়ে দেয়, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে এমনি শুয়ে পড়ে থাকে, তারপর আস্তে আস্তে মারা যায়। সেই রকমই এই রাজা বৃদ্ধ হয়ে গেছে, তাকে সে কি বললো যে আমি এবার আমাকে নৌকো করে ভাসে দাও, আমি সমুদ্রে যেতে 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 অনেক দূরে চলে যাবো। এবার মারা যাবে সেখানে সমুদ্রে।